আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারাই নতুন ইনভেস্ট শুরু করেছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করতেছেন, তাদের সবারই যে সমস্যাটা সেটা হচ্ছে প্রতি সপ্তাহে প্রতিদিনে শেয়ার বাজারের এই যে ক্ষণিকের উত্থান এবং পতন দেখে তারা আতঙ্কিত হয়ে যান যে যেই শেয়ারটা আমি 100 টাকায় কিনলাম এটা তো 90 টাকায় পাওয়া যাচ্ছে, অথবা যেটা আমি 90 টাকা কিনলাম ওইটা 100 টাকা হয়ে গেছে, এখন কি আমি বিক্রি করবো কিনা। তো এর জন্য শেয়ার বাজারে আসার পূর্বে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি স্বল্প মেয়াদে ট্রেডিং করার ইচ্ছা আছে কি না। মানে আপনি 100 টাকায় কিনলেন, 110 টাকা হইলে বিক্রি করে বের হয়ে যাবেন, নাকি আপনার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে। মনে রাখবেন, যখন আপনি জেনে শুনে বুঝে যে কোনো একটা শেয়ার কিনতেছেন দীর্ঘমেয়াদের জন্য, তার মানে আপনি ওই ব্যবসার একটা অংশীদারিত্ব কিনতেছেন। এইভাবে আপনি যে কোনো একটা শেয়ার কেনার পূর্বে ওই কোম্পানিটার সম্পর্কে খোঁজ খবর নেবেন। প্রয়োজনে আপনি 2 মাস খোঁজ নেন, 3 মাস খোঁজ নেন। এখন কার যুগে প্রতিটা কোম্পানির ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যানুয়াল রিপোর্টগুলো দেখে অতীত ইতিহাস, বর্তমান ইতিহাস, অতীতে কেমন, ম্যানেজমেন্ট কেমন, ফিউচারে কী তার করার আছে, এই রকম জিনিসগুলো দেখে যখন আপনি সন্তুষ্ট হবেন যে না এই ব্যাংকটা বা এই কোম্পানিটার আমি অংশীদারিত্ব নিব, তো তখন আপনারা স্বল্প মেয়াদের দামের উত্থান এবং পতনে কিছু যায় আসে না। তখন আপনি নিয়মিত প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে যেভাবে আপনার সুবিধা হয় ওইভাবে আপনার টার্গেট থাকবে ওই কোম্পানির শেয়ার সংখ্যা বাড়ানো, নাকি আপনি টাকার পরিমাণ দেখে কিন্তু লাভ হবে না। মনে রাখবেন, যারাই হয়তো এই ভিডিওটাও দেখতেছেন আপনি নিশ্চয়ই বিলিনিয়র না, আপনার কাছে কোটি কোটি টাকা নাই। যাদের কাছে বিলিনিয়র, যারা কোটি কোটি টাকা আছে, তাদের চিন্তা ভাবনা কিন্তু ভিন্ন রকম। তো এই জন্য আপনার উচিত হবে আপনি যেই কোম্পানিটা কিনতেছেন কোম্পানির সম্পর্কে একটু গবেষণা করবেন। কোম্পানির ব্যবসা ঠিক আছে কিনা, কোম্পানিটা চালু আছে কিনা, কোম্পানিটা ভালো রিটার্ন দিচ্ছে কিনা, ম্যানেজমেন্ট ভালো কিনা, 2 নাম্বারই প্রতারণা মামলা সামলা আছে কিনা। যখন এই সমস্ত জিনিস আপনি ফিল্টার আউট করবেন, তখন যেই কোম্পানিটা সিলেক্ট করবেন ওই কোম্পানিটার আপনি শেয়ার কিনতেই থাকবেন। যত দাম কমবে আরও বেশি কিন্তু কিনবেন। কিন্তু আপনার যদি টার্গেট থাকে স্বল্প মেয়াদে, তো সেক্ষেত্রে কোম্পানির ওই সমস্ত জিনিস অতটা ভালো করে দেখে কিন্তু লাভ নাই। তখন বেসিক কিছু জিনিস শুধু দেখতে হয়, সেটা হচ্ছে যে আপনার টেকনিক্যাল কিছু জ্ঞান অর্জন করতে হবে। তাহলে প্রথমে আপনি ডিসাইড করেন আপনি কি ইনভেস্টর হবেন না আপনি ট্রেডার হবেন। ট্রেডার হইলে আপনি ট্রেডিং রিলেটেড বিভিন্ন জিনিসপত্র শিক্ষা গ্রহণ করেন, আর ইনভেস্টর হইতে গেলে আপনি একদম বোকা হইলেই ভালো হবে, শুধু ব্যবসাটা বুঝবেন যে কোম্পানি ব্যবসা করতেছে, ব্যবসা ভালো আছে, রিটার্ন আসছে, ফিউচার তার আসছে। এখন আসি বাস্তবে কিছু কোম্পানির নাম যেগুলো আপনারা জানতে চান। এখন বাংলাদেশের শেয়ার বাজারে 400-র উপরে কোম্পানি আছে। আমরা যদি মোটামুটি যদি ফিল্টার আউট করতে যাই, মানে রিটার্ন অন ইকুইটি দিয়ে, সেক্ষেত্রে দেখা যায় যে 20টার বেশি আসলে ভালো কোম্পানি পাওয়া অসম্ভব। আর যদি গত 10 বছর বা 5 বছরে যদি কন্টিনিউয়াস রানিংয়ে যদি আমরা ভালো ব্যবসা দেখি, 10টার বেশি কিন্তু পাবো না। তাহলে আমরা করবোটা কি? তো এটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, টপ কোয়ালিটির ম্যানেজমেন্ট সম্পন্ন যেই সমস্ত আপনার শেয়ার আছে সেগুলো আপনি ধীরে ধীরে নেওয়া শুরু করেন। যখন যদি কোনো কারণবশত দাম কমে তখন আপনি সেখানে দ্বিগুণ পরিমাণ কিনবেন। এখন আসি যেমন ব্যাংক সেক্টরের 2-3টা ব্যাংক সম্পর্কে আমরা বলতে পারি যে এইগুলার অতীত যেমন ভালো, ফিউচারটা কী আছে। যেমন ধরেন যে আমরা সর্বপ্রথমেই যদি নিয়ে আসি ব্র্যাক ব্যাংক, এর অতীত অতটা কিন্তু সুখকর না। মানে রিটার্নটা অতটা কিন্তু বেশি না, কিন্তু সাস্টেইনেবল রিটার্ন ছিল। তাদের বিকাশ আমরা সবাই জানি থাকার কারণে বর্তমানে তার গ্রোথ এবং ফিউচারও আছে। তো এর জন্য বড় বড় ইনস্টিটিউট, বিদেশি বিনিয়োগকারীরা যখন শেয়ার কিনেন, ব্র্যাকের শেয়ারটাই কিন্তু কিনেন। আর বিকাশের মধ্যে 51%-এর উপরে কিন্তু ব্র্যাক ব্যাংকের শেয়ার আসতে, এটা পৃথক হবে না, অতএব গুজবে কান দেওয়ার দরকার নাই। তার মানে ব্র্যাক ব্যাংকের একটা ফিউচার আছে, যদিও শেয়ারটা যদি আমরা বলি প্রাথমিকভাবে দেখলে অতি দামি মনে হবে, হাই প্রাইস মনে হবে, কিন্তু যখন আমরা তার প্যাগ রেশিও দেখব তখন দেখা যায় যে না, অতটা কিন্তু দামি না। তার মানে ব্র্যাক ব্যাংকের ফিউচারটা কিন্তু আছে। এখন কত পর্যন্ত আপনি নিতে পারেন আপনার ব্যাপার। এরপরে আসি সিটি ব্যাংকটা, বিগত 10-15 বছর ধরে সাস্টেইনেবল ভালো দিয়ে যাচ্ছে। আপনি চাইলে ধীরে ধীরে সিটি ব্যাংকের শেয়ারগুলা সংগ্রহ করতে পারেন। এরপরে যদি আমরা দেখি ইস্টার্ন ব্যাংকটা কোয়ালিটি সম্পন্ন ব্যাংক, ধীরে ধীরে আপনি তার শেয়ার বাড়াইতে পারেন। এরপরে যদি আমরা দেখি ব্যাংক এশিয়া, ধীরে ধীরে তারা বিভিন্ন ব্যাংকে অ্যাকুইজিশন করে ফিউচারে আগামী 10-15 বছরে মনে হয় যে তারা আরও একটা বিশাল ব্যাংক আকারে আসবে। তো এটা হচ্ছে ফিউচার কিন্তু
অতীত কিন্তু তার অতটা ভালো না, কিন্তু ফিউচার তার ভালো। এটা ছাড়া যারা চান তাইলে আপনি উত্তরা ব্যাংকেরও শেয়ার নিতে পারেন। এই যে কয়েকটা শেয়ারের নাম বললাম, এগুলা জাস্ট আমরা অতীত এবং ফিউচারটা বললাম। আপনি যদি বেশি টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনিও অ্যানুয়াল রিপোর্টগুলো বিগত 5 বছরের পড়বেন। প্রয়োজনে আপনি কোনো ফান্ড ম্যানেজারের সাথে আলোচনা করবেন, তাকে তার কনসালটেন্সি ফি দিবেন, এদের ROE, এদের NPL, এই সমস্ত কিছু জেনে তারপরে বিনিয়োগ করবেন। এখন আসি এর বাইরে যে সেক্টরগুলো আছে, যেমন বাংলাদেশের ওষুধ সেক্টরে যদি আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান তাহলে যদি দেখা যায় যে মোটামুটি সাস্টেইনেবল যদি আমরা দেখি 2টা বা 3টা কোম্পানি কিন্তু আছে। এর মধ্যে সর্বপ্রথমে যেটা আমরা সবাই জানি, স্কয়ার কোম্পানি আছে। আপনার এখনও সুযোগ আছে, গত 5 বছরে কিন্তু তার প্রাইসটা বাড়ে নাই, কিন্তু তার ইনকামটা বাড়ছে। তো এই জন্য যত পারেন স্কয়ারে শেয়ার নেন। এরপরে র্যানেটা বিগত 3-4 বছর ধরে কিছুটা চাপের মধ্যে ছিল, ধীরে ধীরে সে চাপটা কমিয়ে নিয়ে আসতেছে। সুদের হারও যেহেতু কমতেছে, আগামী 1-2 বছরে দেখা যায় যে সেই চাপটা কমে যাবে। ইবনে সিনা যেটা আছে সেটা হচ্ছে যে আসলে এই কোম্পানিটা গ্রো করার মতো তার কাছে ফ্রি ক্যাশ ফ্লোটা থাকে না। তো এই 3টার বাইরে বাকি অন্যান্য যেমন একমি ল্যাব, এটা ছাড়া নাবানা, আরও অন্য যেগুলো আছে ওগুলোতে আপনি স্বল্প মেয়াদে ট্রেডিং করতে পারেন। দীর্ঘমেয়াদে আগামী 5-10 বছরে বিশাল কিছু করবে এরকম কোনো ভবিষ্যৎ কিন্তু দেখা নাই। আর এর চাইতে ভালো যখন অন্য কোনো ওষুধ সেক্টরের কোম্পানি শেয়ার বাজারে নিবন্ধিত হবে সেক্ষেত্রে আপনি আসতে পারেন। এখন যদি আমরা নির্মাণ শিল্পের ক্ষেত্রে, রডের ক্ষেত্রে দেখি, এটা তো একটাই কোম্পানি সবচেয়ে বেস্ট, সেটা আমরা সবাই জানি, BSRM লিমিটেড আছে এবং স্টিল আছে। এই দুটার বাইরে অন্যগুলোতে আসলে দীর্ঘমেয়াদে যাওয়ার কোনো সুযোগ নেই, স্বল্প মেয়াদে আপনি ট্রেডিং করতে পারেন। আর বাংলাদেশি কোম্পানি হিসাবে ওয়ালটন যেটা, সেটা হচ্ছে যে আসলে ওয়ালটনে যখন আমরা বিভিন্ন প্যারামিটার দিয়ে যাচাই করি তখন দেখা যায় যে কোম্পানিটা তার অ্যাসেট অ্যালোকেশন ঠিক মতো করতে পারতেছে না, তার রিটার্নটা সে যত প্রকার সম্পদ আছে এর বিপরীতে রিটার্ন আনতে পারতেছে না। যদিও তার ফিউচারে সে বিভিন্ন দেশে রপ্তানি করার জন্য নানা প্রকার চুক্তি করতেছে, ফিউচার তার ভালো। তো এটা আপনি নজরে রাখতে পারেন, তবে হিউজ পরিমাণ বিনিয়োগের থেকে বিরত থাকবেন আপাতত। এটা ছাড়া বাংলাদেশে যেমন ধরেন যে আপনার মেরিকোটা আছে, সেটা বিগত 5-10 বছর যাবৎ ভালোই করতেছে এবং তাদের ফিউচার গ্রোথও ভালো করতেই থাকবে। এখন শেয়ারটা যদি আপনি কিনতে চান, অতটা ওভার প্রাইস কিন্তু না, তার প্যাক রেশিও অনুযায়ী আপনি এন্ট্রি নিতে পারেন। এরপরে রেকিট ব্যানকাইজার, এটাও আপনি এন্ট্রি নিতে পারেন, এই দুটো শেয়ারই আছে। এটা ছাড়া যদি আমরা দেখার চেষ্টা করি বাকি অন্য যে কোম্পানিগুলো আছে, ওই কোম্পানিগুলার মোটামুটি আমরা যেটা বলবো যে তাদের অতীত ইতিহাসে হাই কোয়ালিটি পারফরমেন্স তারা দিতে পারে নাই। আর বাংলাদেশের অর্থনীতি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, তৎক্ষণাৎ অন্য কোনো কোম্পানির পক্ষে আসলে হাই কোয়ালিটির পারফরমেন্স দেওয়া সম্ভব না। এখন যেই সমস্ত কোম্পানি শেয়ার বাজারের বাইরে আছে সেখান থেকে যদি নতুন কোনো কোম্পানি আসে সেগুলোতে আপনারা বিনিয়োগ করতে পারেন। মনে রাখবেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আপনি স্বল্প মেয়াদী দামের উত্থান পতন দেখবেন না, লং লাস্ট ওয়েট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।